কোটায় ভাষণ দিবেন। আচ্ছা, এরা কোটা বিরোধী আন্দোলনে উঠে আসছিল না, জি, ওই কোটা বিরোধী আন্দোলন উঠে আসার কারণে তারা জীবনের সর্বক্ষেত্রে এখন কোটার প্রয়োগ করতেছে। জালিয়াতের কারখানার মূল ম্যানেজারকে সে নিজে এটা একটা জালিয়াতের কারখানা বলে নাই, এই দেশকে বলছে না, বলেছেন এই জাতিকে অপমান করে না। হতে উনি মবক্রেসিকে আমদানি করা ছাড়া আর কি পরিবর্তনটা করছেন বলেন তো? ডক্টর ইউনূস মনে করেন যে উনি হলেন গিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ কিছু একটা হবেন এবং ওনারাই এনসিপি হলো বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল, ডক্টর ইউনূস মনে করেন। এবং সেভাবে উনি এই দলটাকে দাঁড় করানোর চেষ্টা করতেছেন। উনি নিজেই বলেছেন এই ছাত্ররা একসময় ভালো করবে, এই ছাত্রদের মধ্যে থেকে এমনকি শিক্ষামন্ত্রী হতে পারেন বলেছেন। উনি এর আগেও বলেছেন, লন্ডনের আপনার ফিনান্সিয়াল টাইমস পডকাস্টে উনি বলেছেন যে উনি এই দলটাকে ছাত্রদেরকে দল গঠন করার জন্য পরামর্শ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। কাজেই প্রকারান্তরে এটা ওনারই দল। এখন সেই দলকে উনি যখন বিদেশ যান তখন এই দলের প্রতিনিধিকে সঙ্গে নিয়ে যান, জানতো মানে বিএনপি কেনেন, জামাত কেনেন এবং এনসিপি কেনেন, নিয়ে উনি যান। ওনার যখন মন খারাপ হয়, উনি পদত্যাগ করতে চান, তখন এনসিপি নাহিদ ইসলামকে ডেকে বলেন যে আমি পদত্যাগ করতে চাই। নাহিদ ইসলাম বাইরে আসে বলে যে হ্যাঁ উনি পদত্যাগ করতে চান। তো এগুলো তো হয়েছে। কাজে যোগ্যতার তো অনেকগুলি প্রমাণ উনি দিয়েছেন। কী যোগ্যতা ওনারা দিয়েছেন? যোগ্যতা এটা মানতে হবে আপনাকে। যে দল 1% ভোট পাবে কিনা সন্দেহ, পুরা ভোটের 1% ভোট যদি এনসিপি পায় তারপরে তো আবার দেখা যাচ্ছে যে তারা অনেক ভোট পাবে। কে ভোট দেখাতে যাচ্ছে? বিভিন্ন জরিপে দেখাচ্ছে। জরিপ তবে দেখাচ্ছে যে জামাত ক্ষমতায় আসবে। একটা জরিপ দেখলাম যেখানে দেখলাম যে তারেক রহমান হারবে ইয়ের কাছে, যে কি বলে খালেদুজ্জামান নাকি একজন ডাক্তার, যার নাকি ডাক্তারি সার্টিফিকেটও নাই ভালো মতে, মানে ইয়েরা তো বলে না এটা বিএমডিসি, তাকে তো ওই জরিপে দেখলাম সে হারবে, মানে তারেক রহমান ভোট পাবে 17%। উনি কিন্তু আপনি যার কথা বলছিলেন তিনি কিন্তু সম্প্রতি ক্যান্টনমেন্টে গানম্যান নিয়েও ঢুকতে চেয়েছিলেন, আপনি একটু জানিয়ে রাখেন। উনি তো বিখ্যাত লোক, তো ওনার কাছে তো তারেক রহমান হারবে, এটা জরিপ আছে। শুনেন, জরিপ হলো আপনার রাশিফলের মতো। রাশিফল বুঝেন, দেখবেন পত্রিকা, প্রত্যেকটা পত্রিকা থাকে আজকের দিনটি কেমন যাবে। এখন লেখা আছে আজকের দিনটা আপনার যাত্রা শুভ। এখন যাত্রা শুভ মনে করেন আপনার তুলা রাশি যাত্রা শুভ। দেখেন তো ওই দিন যাত্রা করতে যে কোনো তুলা রাশি লোক হোঁচট খাইছে কিনা, খাইছে। দেখেন ওইটা দেখে কি কেউ যাত্রা শুরু করে? আজকের দিনটা কি রোমান্স ভালো, সেখানে তো ওই দিন তার সেপারেশন হয়ে গেছে। রাশির যে ফলাফল থাকে সেখানে তো বলাও থাকে যে পুরনো মানুষকে ফিরে পাবেন। তাহলে এই যে এই পুরনো মানুষকে ফিরে পাওয়ার সম্ভাবনা আছে কিনা রাজনীতিতে? আমি বিষয়টা বলি আপনাকে যে এইগুলি জানে যারা পরে, তারাও জানে এটা কোনো বেল নাই, এটা কোনো ভিত্তি নাই, সায়েন্টিফিক কোনো বেস নাই। কিন্তু তারপরেও তারা পরে না, পরে কেন বলেন? জানে কোনো কাজে লাগবে না, তারপরে পড়তে মজা লাগে। মূল ঘটনা কিন্তু এইটাই। তো এই জরিপগুলো এগুলোর কোনো ভিত্তি নেই রে ভাই। কে জরিপ করতেছে তার উপর নির্ভর করে, কোন প্ল্যাটফর্ম জরিপ করতেছে তার উপর নির্ভর করে। ইদানিং আবার কিছু কিছু জরিপকারী প্রতিষ্ঠান আছে এরা টাকার বিনিময়ে জরিপ করে দেয়। এই সবগুলো হলো যখন ছাপা হয় টাকার বিনিময়ে জরিপ করে আসলে কি বোঝানো হয়? যে মানুষের মন নিয়ে কোনোভাবে যদি কমও হয় তাহলে কি এটা বোঝানো হয় বা কোনোভাবে প্রভাবিত করা হয়? আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, যে মনে করেন আমাকে একটা পার্টি দিল যে তুমি আমার জরিপটা করে দেবা, এবং আমার পার্টি তোমাকে এত টাকা দিলাম তুমি করে দেবা। ধরা যাক এটা ইসলামপন্থী কোনো একটা দল। তো আমি গেলাম, আমি 500 লোকের জরিপ করলাম। এখন 500 লোকের জরিপ আমি কোথায় করলাম? আমি 20টা মাদ্রাসায় গেলাম, আচ্ছা জরিপ করলাম। তো ভাই আমি একটা কথা মিথ্যা বললাম না কিন্তু। তো এক একজন লোকের এক একটা পকেট থাকে, তো আমি ওই পকেটগুলিতে নক করলাম। ওখানে নারী পাইলাম, পুরুষ পাইলাম, বৃদ্ধ পাইলাম, ইয়াং পাইলাম, সমস্ত ক্যাটাগরির লোক আমি রাখলাম ওখানে। ফল কি আসবে? ফল যা আসে তাই আসবে। তো হিসাবটা এরকম যে আপনি আমাকে টাকা দেবেন, আপনার মতো করে আমি জরিপ বানাই দেবো। এরকম ধান্দাবাজ বহুত আছে। এই দেখবেন কয়দিন পরে এক একটা প্রতিষ্ঠান আসে, নাম দেয়, এগুলির নাম জীবনে কোনদিন শুনছেন? আমি তো তোর শুনি নাই। তারা বিশাল বিশাল জরিপ করতেছে দেশের ভাগ্য কি হবে না হবে। জরিপ এরকম ভাই হয়। আমি অনেক জরিপ করি, আমার জরিপে দেখা যায় আমার এখানে আমার এই চ্যানেলে যে সমস্ত লোকরা আসে সাধারণত, যেমন আমি যেমন সবসময় যারা নাকি নিপীড়িত তাদের পক্ষে কথা বলি। কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ একটু নিপীড়িত আছে, আওয়ামী লীগের সমস্ত লোক এসে আমার এখানে ভিড় করে। কারণ আমি যদি বলি যে আজকে যদি নির্বাচন হইতো, যদি আওয়ামী লীগ থাকতো তাহলে কে পাস করতো? সবাই কবে আওয়ামী লীগ পাস করতো। বাট বাস্তবতা কি তাই? তো এগুলি তবে বলবেই, কে করে না করে, কোন প্ল্যাটফর্ম করে, তার উপর অনেক কিছু নির্ভর করে। তাহলে আমি আপনাকে যে প্রশ্নটি করেছিলাম যে অনেক মানুষ প্রশ্ন তুলছেন যে নাহিদ ইসলাম কোন
কি কোন উপায়ে ভাষণ দেবেন? তাহলে আপনি যেটি বলেছেন যে তিনি কোন যোগ্যতায় ভাষণ দেবেন, তিনি প্রধান উপদেষ্টার যোগ্যতায় ভাষণ দেবেন। সাহেবের কোটায় ভাষণ দিবেন। আচ্ছা, এরা কোটা বিরোধী আন্দোলনে উঠে আসছিল না? জি। ওই কোটা বিরোধী আন্দোলন উঠে আসার কারণে তারা জীবনের সর্বক্ষেত্রে এখন কোটার প্রয়োগ করতেছে। আপনি যদি জিরো পভার্টি হন তাহলে আনএমপ্লয়মেন্ট কোনো ইস্যুই না, তাই না? ঠিক আছে, উনি তাও দিলেন। এবং ওনার এই কথাতে আমরা ভেবেছিলাম, উনি নিজেও বলেছিলেন যে এখানে কাজের জন্য মানুষ, দুনিয়ার লোক আমাদের এখানে আসবে, আমরা কোথাও যাব না। এগুলি না, উনি হলো আসলে কথার ফেরিওয়ালা, মানে মানুষকে তাৎক্ষণিকভাবে হাততালি পাওয়ার জন্য কথা বলেন। ওনার কথা, কোনো কথা ওনার বাস্তবায়ন করার ক্ষমতাও নাই এবং ওনার সেই ইচ্ছাও নাই। উনি ভাবেনও না আমার এই কথার পরে কি মানুষের মধ্যে কী প্রতিক্রিয়া হতে পারে। উনি বইলে চলে যান। আপনি দেখেন উনি রোহিঙ্গাদের ওখানে যে বলছেন তার কোনো ক্ষমতা নাই, তাহলে ক্ষমতা না থাকলে তিনি এত চুক্তি করেছেন কিভাবে? আমি বলি রাখেন, ক্ষমতা নাই মানে আমি ওনার যে কথাগুলি বলেন উনি আসলে এগুলি মিন করেন না। উনি বলছিলেন না রোহিঙ্গাদেরকে যে আগামী ঈদে আপনারা, রোহিঙ্গাদের বলছিলেন না আগামী ঈদে আপনারা নিজের বাড়িতে ঈদ করবেন, বলছিল সবাই আলোচনা করছে। রোহিঙ্গাদের বলছে আগামী ঈদে আপনার নিজের ঈদ তো এসে পড়ছে, কেউ কি এক কদম এগিয়ে যেতে পারছে? উনি কোনো ব্যবস্থা করতে পারছেন? পারেন নাই। তো উনি বলার জন্য বলে এগুলো। উনি ব্যবস্থা করতে পেরেছেন, কিন্তু সৌদিতে যেসব রোহিঙ্গারা রয়েছেন তাদের জন্য বাংলাদেশি পাসপোর্টের ব্যবস্থা করতে পেরেছেন। আরে ভাই, রোহিঙ্গা ক্যাম্পে যারা আছে তাদের সামনে ভাষণ দিছে যে আপনারা আগামী ঈদ করবেন নিজের বাড়িতে। মানে কি? মানে মিয়ানমার যে ঈদ কুরবানির ঈদ করবে, গত কুরবানির ঈদ মিয়ানমারে যে ঈদ করবে, রোজার ঈদ বলেছিলেন সম্ভবত। তো উনি বলেছে একটাও গেছে, একজনও গেছে? উনি পাঠাতে পারছেন? ওনার এত নেটওয়ার্ক আছে, সব নেটওয়ার্ক খাটাইয়া কিছু করতে পারছেন? করার চেষ্টা করছেন? এ হলো মূল পয়েন্ট। উনি চেষ্টাও করেননি, উনি কিছুই করেন না, চুপচাপ বসে থাকেন। যখন যা মনে হয় তখন তাই বলেন। মাঝখানে একদিন বলতেছেন কি এটা একটা জালিয়াতের কারখানা, বলে নাই? এই দেশকে বলছে না, বলেছেন এই জাতিকে অপমান করে না হতে। জালিয়াতের কারখানার মূল কে ম্যানেজারকে সে নিজে। তো এগুলি সে বলে। তিনি বলেছেন বিগত আমল থেকে এই জালিয়াতি চলছিল। হ্যাঁ, বিগত সময় থেকে জালিয়াতি ওকে ফাইন। তো উনি কয়টা কমাইতে পারছেন? উনি তো 1.5 বছর ছিলেন। উনি 1.5 বছরে করছেনটা কি রে ভাই? উনি সংস্কার করবেন, উনি কি সংস্কার করতে পারছেন? সমাজে আরেকটা জিনিস আবিষ্কার করছেন, এটা মবক্রেসি। উনি মবক্রেসিকে আমদানি করা ছাড়া আর কি পরিবর্তনটা করছেন বলেন তো? এই হাসিনা যেভাবে দেশ চালাইতো উনি সেভাবেই দেশ চালাচ্ছেন, ঠিক সেভাবেই। কোনো পরিবর্তন হয়? কোনো পরিবর্তন আপনি দেখেন না ভাই, কোন আপনি দেখেন? আমি বলবো সরকারের নাম পরিবর্তন হয়েছে। সরকারের নাম পরিবর্তন হয়েছে, সরকারের নাম না, একটা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হয়েছে, মহিলার জায়গায় নারী আসছে। এই পরিবর্তনের জন্য জাতি তাকে অনেকদিন মনে রাখবে। নারীরা তো বিরাট খুশি, আগে আসলে মহিলা, এখন হয়েছে নারী। বিভিন্ন প্রতিষ্ঠানের নামও কিন্তু পরিবর্তন হয়েছে।